আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ডিপ্লোমেসিস নিয়ে। তার মানে ফরেন পলিসিস বোঝার জন্য কিংবা ফরেন যে বিষয়গুলো রয়েছে ডিপ্লোমেসি হতে পারে কিংবা একটা কান্ট্রি কিভাবে কাজ করে, কিভাবে চলে। প্রত্যেকটা বিষয় বোঝার জন্য আমাদেরকে যে বিষয়টা অবশ্যই বোঝা খুব জরুরি সেটা হচ্ছে আহ, কোন কান্ট্রির পলিসি কি এবং ওয়ার্ল্ডে বর্তমানে কি কি ভাইটাল পলিসি গুলো কাজ করেছে এখন পর্যন্ত এবং বর্তমানে কি কি চলছে। সেগুলোর মধ্যে সবচেয়ে ভাইরাল যে পলিসিস গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো ফার্স্টে একদম শুরুতে আমরা যে পলিসি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। এই ডিপ্লোমেসিটা আসলে কি? এই ডিপ্লোমেসিটা হচ্ছে একটা আনুষ্ঠানিক বা সরকারি কূটনীতি নামে পরিচিত, অর্থাৎ একটা সরকার মূলত আনুষ্ঠানিকভাবে এই ডিপ্লোমেসিটা ব্যবহার করে থাকে এবং এখানে রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থার অফিসিয়াল যে প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে মিথস্ক্রিয়া ঘটে। অর্থাৎ আহ একটা আন্তর্জাতিক সংস্থার যে অফিসিয়াল রয়েছে সেই অফিসিয়ালদের মধ্যেই মূলত এই চুক্তিগুলো হয়ে থাকে এবং এই চুক্তির মধ্যে উচ্চ পদস্থ যে কর্মকর্তা তারা জড়িত থাকে, যেমন রাষ্ট্রপ্রধান থাকবে, পররাষ্ট্রমন্ত্রী থাকবে, কূটনীতিক থাকবে, তারা জড়িত থাকবে। রাষ্ট্রপ্রধান থাকতে পারে, অর্থাৎ কোনো দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী, কোনো দেশের ক্ষেত্রে রাষ্ট্রপতি, তারা থাকতে পারে এই চুক্তিতে, ট্র্যাক ওয়ান চুক্তি বা ডিপ্লোমেসি। এবং এটা উদাহরণ যদি বলি তাহলে উদাহরণ বর্তমানে রয়েছে ইসরায়েল এবং মিশরের মধ্যে যে শান্তি আলোচনা, সেটা হচ্ছে বর্তমান ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসির মধ্যে পড়ে। ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি আলোচনা করতে গিয়ে এখানে আরো দুইটা ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করা উচিত, সেটা হচ্ছে ট্র্যাক টু ডিপ্লোমেসিটা কি এবং ট্র্যাক থ্রি ডিপ্লোমেসিটা কি আসলে। সো ট্র্যাক টু ডিপ্লোমেসিটা কিছুটা এর সাথে রয়েছে মিল, বাট এটাকে অন্য নামে ডাকা হয়, সেটার নাম হচ্ছে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। যদিও স্লাইডে আমরা ট্র্যাক টু বা থ্রি দেখতে পাচ্ছি না, বাট ট্র্যাক ওয়ান এর সাথে টু বা থ্রির মিল রয়েছে অনেকাংশে, বা অনেক ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে অমিল রয়েছে, সেগুলো একটু ব্যাখ্যা করি। ট্র্যাক টু যে ডিপ্লোমেসি সেটা হচ্ছে যে সরকার থেকে সরকারের যে আলোচনার বাইরে যখন কাজ হয় তখন ট্র্যাক টু। তাহলে ট্র্যাক ওয়ান এর সাথে ট্র্যাক টুর বেসিক পার্থক্যটা হচ্ছে ট্র্যাক ওয়ান এর মধ্যে রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্রপ্রধান অর্থাৎ সরকারের সাথে সরকারের যে আলোচনা তখন, আর যখন সরকার থেকে সরকারের আলোচনার বাইরে কাজ করে থাকে তখন সেটা হচ্ছে ট্র্যাক টু ডিপ্লোমেসি। ট্র্যাক টু ডিপ্লোমেসি ব্যক্তি বা গোষ্ঠী জড়িত যারা তাদের নিজ নিজ সরকারের প্রতিনিধি নয়, তারা, তার মানে হচ্ছে কোনো একটা জায়গায় নির্দিষ্ট কোনো দেশের প্রতিনিধি না হয়ে কোনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই চুক্তিগুলো করে থাকে এবং চলমান বিরোধের ক্ষেত্রে এটা কার্যকর ভূমিকা পালন করে। উদাহরণ হিসেবে বলা যায়, দুই প্রতিবেশী দেশের মধ্যে আঞ্চলিক যখন বিরোধ নিষ্পন্ন বিরোধ যখন নিষ্পত্তি করতে চায় তখন বেসরকারি যে সংস্থাগুলো এগিয়ে আসে সেগুলো, কিংবা প্রাক্তন কূটনীতিবিদদের যে ভূমিকা সেটা ট্র্যাক টু ডিপ্লোমেসির মধ্যে আলোচনা করা যায়। এখানে 1.5 নাম্বার একটা কূটনীতি রয়েছে, বাট সেটা হচ্ছে আপাতত আলোচ্য বিষয় না আমাদের। আমরা ট্র্যাক থ্রি ডিপ্লোমেসিতে যাই। ট্র্যাক থ্রি ডিপ্লোমেসিটা মূলত রয়েছে মানুষের সাথে মানুষের যোগাযোগের উপর জোর দেওয়া, অর্থাৎ ট্র্যাক ওয়ান যেখানে হচ্ছে সরকার ভার্সেস সরকার, ট্র্যাক টু যেখানে হচ্ছে সংস্থা ভার্সেস সংস্থা বা প্রাক্তন কূটনীতিবিদ ভার্সেস প্রাক্তন কূটনীতিবিদ, আর ট্র্যাক থ্রি সেখানে হচ্ছে মানুষের সাথে মানুষের যোগাযোগ, অর্থাৎ সংঘাত সমাধান, শান্তি বিনির্মাণ এবং আন্তর্জাতিক যে সহযোগিতা সেগুলো বৃদ্ধির লক্ষ্যে কাজ করে ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। উদাহরণ হিসেবে বলা যায় যে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, শিল্পীদের মধ্যে আন্তর্জাতিক যে বিনিময় সেটাকে ট্র্যাক থ্রি কূটনীতি বা ডিপ্লোমেসি বলা হচ্ছে। এখন আসি হচ্ছে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসিটা আসলে কি। তাহলে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসিটা যেটা ট্র্যাক ওয়ান, টু বা থ্রি নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা একটা মাল্টি, নাম শুনে বুঝতে পারছি একটা মাল্টিভার্স রূপ, অর্থাৎ একটা মিক্সচার থাকবে। সো মাল্টি ট্র্যাক যে ডিপ্লোমেসি সেটা মূলত ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু এবং ট্র্যাক থ্রি, এই তিনটা যখন একই সাথে কাজ করবে তখন সেটাকে বলা হয় মাল্টি ট্র্যাক কূটনীতি বা ডিপ্লোমেসি। মূলত দ্বন্দ্ব সমাধান বা শান্তি প্রতিষ্ঠায় ব্যাপকভাবে ব্যবহৃত হয় এই ট্র্যাক, এই মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি, কারণ সব দিক দিয়ে প্রেশারটা আসে। তার মানে আমরা খেয়াল করি ট্র্যাক ওয়ানে যেখানে সরকার থেকে সরকারের সাথে বোঝাপড়া হয়, রাষ্ট্রপ্রধানের সাথে রাষ্ট্রপ্রধানের সাথে বোঝাপড়া হয়, ট্র্যাক টু তে যেখানে আসলে বিভিন্ন সংস্থার সাথে সংস্থার বোঝাপড়া হয়, এবং ট্র্যাক থ্রি তে যেখানে মানুষের সাথে মানুষের বোঝাপড়া হয়। সুতরাং একটা রাষ্ট্রের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার যখন আরেকটা রাষ্ট্রের সাথে আলোচনা করে তখন আসলে দ্বন্দ্ব নিরসন করাটা খুব সহজ হয়। তো এটা হচ্ছে মাল্টি ট্র্যাক কূটনীতি। এবং উদাহরণ হিসেবে বলা যায় যে আহ বাংলাদেশ ভারতের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক, সেই কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে মাল্টিট্র্যাক কূটনীতি ব্যবহার করা হয় বেশিরভাগ সময়ে। এছাড়া বাংলাদেশ ভারতের মধ্যে যে জল সম্পদ বিতর্ক সমাধানের ট্র্যাক 1.5 কূটনীতি যদিও ব্যবহার করা যেতে পারে, বাট সেক্ষেত্রে আমরা আপাতত সেটা আলোচনা করছি না। বাট রোহিঙ্গা সংকট সমাধানের ট্র্যাক টু এবং ট্র্যাক থ্রি কূটনীতি ব্যবহার করা যেতে পারে রোহিঙ্গা সমস্যা সমাধানে। তো এইগুলো সাজেশন টাইপের হতে পারে। এবার চলে, তার মানে আমরা ট্র্যাক ডিপ্লোমেসি নিয়ে ট্র্যাক ওয়ান, ট্র্যাক টু, ট্র্যাক থ্রি, তিনটা ডিপ্লোমেসি নিয়ে আলোচনা করলাম। এবার চলে যাই নেক্সট ডিপ্লোমেসি, সেটা হচ্ছে সানশাইন ডিপ্লোমেসি বা সানশাইন পলিসি। আহ এটা একটু ডিপ্লোমেসি না বলে এটা পলিসি বলার কারণটা ভিন্ন, বাট এটা আসলে কি এটাকে বুঝি ফার্স্টে। তো সানশাইন পলিসিটা কি? মূলত দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে যখন আসলে উত্তেজনামূলক
উত্তেজনা প্রশমন কিংবা উত্তেজনা যে ছিল তার মধ্যে এই দুইটা দেশের মধ্যে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর নিরসন করার জন্য এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে যে নীতিটা গ্রহণ করা হয়েছিল সেটাকে সানশাইন পলিসি বলা হয়। তাহলে ইন সামারি এটা হচ্ছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে নেওয়া হয় যখন ওই দুইটা দেশের মধ্যে যে সংঘাতগুলো ছিল বা সমস্যাগুলো ছিল সেগুলো নিরসন করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গঠন করার জন্য। এবং এটা মূলত 1998 সালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম দায়ে জং কর্তৃক প্রবর্তিত। তাহলে 1998 সালে প্রবর্তিত হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, বাট এটা বুঝি যে অন্তত সানশাইন যে পলিসিটা সেটা দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পাদিত হয়েছিল। এবার আসি গানবোট পলিসি। গানবোট ডিপ্লোমেসি যেটা রয়েছে এটা একটু নাম শুনে বোঝা উচিত। এটা মূলত শক্তি প্রয়োগের ভয় দেখিয়ে রাজনৈতিক যে প্রতিপক্ষ বা বা বৈরী দেশ বা হচ্ছে শক্তিকে হটে যাওয়ার জন্য বাধ্য করার যে কৌশল সেটা হচ্ছে গানবট ডিপ্লোমেসি। সুতরাং গানবট নামটা শুনে বোঝা উচিত আমাদের যে শক্তি প্রয়োগ করে বা প্রয়োগের ভয় দেখিয়ে যখন যে ডিপ্লোমেসিটা করা হয় এবং ওই ডিপ্লোমেসির মাধ্যমে কোনো স্বার্থ হাসিল করা হয় সেটাই হচ্ছে গানবট ডিপ্লোমেসি। এবং যুদ্ধ জাহাজ বা গানবটের মাধ্যমে সামরিক শক্তি মূলত এখানে প্রদর্শন করা হয় এবং দুর্বল দেশকে চাপে ফেলা হয়। তার মানে সামরিক যে জাহাজগুলো রয়েছে নৌবাহিনীর মাধ্যমে কিংবা হচ্ছে যুদ্ধ জাহাজগুলো রয়েছে বা গানবোটের সাহায্যে সামরিক শক্তি দেখানো হয়, বিভিন্ন মহড়া চালানো হয় এবং দুর্বল দেশকে চাপে ফেলানো হয়, তখন সেটাকে বলা হচ্ছে গানবোট ডিপ্লোমেসি। এর উদাহরণ হিসেবে বলা যায় যে উদাহরণ হিসেবে বলা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে যে গানবোট কূটনীতি মূলত ব্যবহার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এটা করে থাকে দক্ষিণ লাতিন আমেরিকার যে দেশগুলো সেগুলোকে আসলে ভয় দেখিয়ে চাপে রাখার জন্য। নেক্সট যে ডিপ্লোমেসিটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে শাটল ডিপ্লোমেসি। শাটল ডিপ্লোমেসিটা মূলত কি? মূলত এটা নামটা শুনেই প্রত্যেকটা ডিপ্লোমেসির নাম শুনে কিছুটা হলেও গেস করা উচিত। শাটল ডিপ্লোমেসিটা মূলত সমস্যা সমাধানে পদক্ষেপগুলো বারবার ভ্রমণ করার মাধ্যমে মধ্যস্থতা করার নীতি, অর্থাৎ একটা সমস্যা নিয়ে বারবার ডিসকাশন করার একটা নীতি এটা। উদাহরণ হিসেবে বলা যায় 1993 সালে আরব এবং ইসরায়েলের যুদ্ধের সময় হেনরি কিসেঞ্জার মূলত মধ্যপ্রাচ্য সফর করে। এটা একটা শাটল ডিপ্লোমেসির অংশ। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে রোহিঙ্গা সংকট সমাধানের জন্য শাটল ডিপ্লোমেসি ব্যবহার করা হচ্ছে। তার মানে বারবার যখন একটা বিষয় নিয়ে রাউন্ড টেবিল ডিসকাশন হচ্ছে, বারবার যখন একটা বিষয় নিয়ে মুভমেন্ট করা হচ্ছে, মূলত সেটাই হচ্ছে শাটল ডিপ্লোমেসির মূল কনসেপ্ট। নেক্সট চলে যায় উলফ ওরিয়র ডিপ্লোমেসি। এটা খুবই বর্তমানে হচ্ছে হাইপে থাকার মতো একটা ডিপ্লোমেসি, কারণ এটা হচ্ছে চীনের সাথে জড়িত। সুতরাং চীনের সাথে জড়িত যে কোনো কিছু রাজনৈতিকভাবে যদি হয়, ভূ রাজনৈতিকভাবে, সেটা অবশ্যই হাইপেই থাকার মতন কথা। সো চীনের যে আগ্রাসী কূটনীতি, যেখানে তারা তাদের স্বার্থ রক্ষার জন্য কঠোর ভাষা এবং হুমকি ব্যবহার করে। সুতরাং উলফ ওরিয়র ডিপ্লোমেসি নাম শুনেই আমরা বুঝছি উলফ মানে নেকড়ে, ওরিয়র মানে যে যুদ্ধ করে বা হচ্ছে যোদ্ধা, আর ডিপ্লোমেসি মানে তো যে বুঝছি কূটনীতি। সুতরাং চীনের যে ভয় দেখিয়ে বা আগ্রাসী মনোভাব সেটা ব্যবহার করে বিভিন্ন ধরনের স্বার্থ রক্ষার জন্য যে পদক্ষেপটা নেওয়া হয় সেটা হচ্ছে উলফ ওরিয়র ডিপ্লোমেসি। বিভিন্ন ধরনের কনফারেন্স চলাকালীন সময় আনুষ্ঠানিক বিভিন্ন ধরনের ভয় দেখানো হয়, বিভিন্ন ধরনের এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, সেটা হচ্ছে উলফ ওরিয়র ডিপ্লোমেসি। এবার আমরা একটু কনক্লুশনে যাই। কনক্লুশনে যদি চলে যাই তাহলে সবগুলো যে ডিপ্লোমেসি এখন পর্যন্ত আমরা আলোচনা করলাম সেগুলোর একটু এর মধ্যে সবচেয়ে ভাইরাল যেগুলো সেগুলোর মধ্যে একটু যে ডিফারেন্স করে সামারি করি, সেটা সাম আপ করি। সেটা হচ্ছে কি, আমাদের ট্র্যাক ওয়ান যে ডিপ্লোমেসি, সেই ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসির মধ্যে মূলত যখন সরকার বা অফিসিয়ালদের মধ্যে বা গভর্নমেন্টের মধ্যে যখন আসলে বিভিন্ন ধরনের বোঝাপড়া হচ্ছে, বিভিন্ন ধরনের আসলে ডিলস হচ্ছে, বিভিন্ন ধরনের চুক্তি হচ্ছে, তখন সেটা হচ্ছে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। এবং এটার স্ট্রেংথ অনেক বেশি। এটা আমাদের খুব বেশি অথরিটেটিভস হয় এটা, এবং এটা এগ্রিমেন্টস গুলোকে অনেক বাইন্ড করতে সাহায্য করে। বাট একটা লিমিটেশন আছে, কারণ এটা স্লো হতে পারে। কারণ কি, এটা যেহেতু অফিসিয়াল এবং গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিল হয়, সুতরাং স্লো হওয়াটা খুব স্বাভাবিক। এবং এর মধ্যে পলিটিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা নিয়ে উঠে আসতে পারে। মাল্টিট্র্যাক ডিপ্লোমেসিটা এটা খুবই ইফেক্টিভ ডিপ্লোমেসি, কারণ এটা সব দিক দিয়ে প্রেশার যেহেতু দেওয়া হয়, সব দিক দিয়ে আসলে এটা পদক্ষেপ নেওয়া হয়। সুতরাং এটা তুলনামূলক অনেক বেশি হচ্ছে ইফেক্টিভ ডিপ্লোমেসি। আর এটার হচ্ছে যেহেতু এটা ডাইভার্স রেঞ্জ বা স্টেক হোল্ডার নিয়ে কাজ করে, সুতরাং এটার স্ট্রেংথ অনেক বেশি। বাট এটা লিমিটেশন হচ্ছে, এটা হচ্ছে কোঅর্ডিনেশনটা, এটা খুব বড় একটা চ্যালেঞ্জ। তার মানে হচ্ছে আমি যখন তিনটা সাইড থেকে আসলে এক প্রকার কোঅর্ডিনেশন করতে যাচ্ছি, তখন তিনটা সাইডকে মেনটেন করা এটা খুব বড় একটা চ্যালেঞ্জ, এবং এটা একটা কনসেনসাসে পৌঁছানো অনেক বড় একটা চ্যালেঞ্জ হতে পারে। এন্ড লাস্টলি উলফ ওরিয়র ডিপ্লোমেসি, যেটা নিয়ে একটু আগে আলোচনা করলাম, যে এটা আসলে ভয় দেখিয়ে নিজেদেরকে শক্তি সামর্থ্য দেখিয়ে অন্য একটা দেশকে চাপে রাখার যে পলিসি, সেটাই উলফ ওরিয়র ডিপ্লোমেসি। এটা চীন বর্তমান সময়ে খুব বেশি ব্যবহার করছে। চীন এক সময় খুব বেশি ব্যবহার করতো, মাঝখানে ব্যবহার না করলেও বর্তমানে খুব বেশি এটা নিয়ে চীন আসলে পুরো বিশ্বে ডোমিনেট, তাদের যে ডোমিনেশন সেটা দেখানোর চেষ্টা করছে। মতো এইভাবে আমরা আজকের যে আলোচনা, আমাদের ডিপ্লোমেসি আলোচনা, সেটা শেষ করতে পারি।